সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের। আমি নাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক, ইসহাকপুর মেজর মান্নান উচ্চ বিদ্যালয়, সদর নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ পিরিয়ডিক টেবিল অফ দ্য এলিমেন্টস, অর্থাৎ পর্যায় সারণীর ছবি দেখতে পাইতেছ। সবাই একটু খেয়াল করো, আমরা কি দেখতে পাচ্ছি? সোডিয়াম, তাই না? তারপর আমরা দেখতে পাচ্ছি ফসফরাস, ক্লোরিন। সবাই একটু বলো তো, এই যে আমরা তিনটা মৌল দেখলাম, এগুলোর বৈশিষ্ট্য কি একই রকম? আমরা সবাই জানি সোডিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌল, আর 1 নম্বর গ্রুপে ধাতু থাকে। আবার দেখো ক্লোরিন, সে হচ্ছে কত 17 নম্বর গ্রুপের মৌল। তাকে আমরা কিসেও জানি? ক্লোরিন গ্যাস, তাই না? তাহলে সবগুলোর বৈশিষ্ট্য ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য একই রকম নয়। আমরা 1 নম্বর মৌলের গ্রুপের মৌল দেখতে পাচ্ছি সোডিয়াম, সেটা তাকে আমরা কি হিসেবে জানি? ধাতু হিসেবে জানি। এখন ধাতু কাকে বলে? সবাই নিশ্চয়ই জানো, সেই ছোট ক্লাস থেকে পড়ে আসছো, 6-7 থেকে, ধাতুর বৈশিষ্ট্য, ধর্ম। তাহলে ধাতু কাকে বলবো আমরা? যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবহন করে, তাদেরকে আমরা কি বলবো? ধাতু। যেটার আধুনিক সংজ্ঞা তোমরা সবাই জানো। আধুনিক সংজ্ঞা হচ্ছে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কি হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়, তাকে আমরা বলবো, তাদেরকে বলবো ধাতু। তাহলে এই যে ধাতুর এই যে ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম, সেটাকে আমরা বলবো ধাতব ধর্ম। তাহলে ধাতব ধর্ম কাকে বলে? কোন ধাতুর ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম, সেই ধর্মকে আমরা বলবো কি? ধাতব ধর্ম। তাহলে এখন যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। অর্থাৎ যে সকল মৌল যত সহজে ইলেকট্রনটা ছেড়ে দিবে, তার ধাতব ধর্ম তত বেশি। যেমন আমরা বলতে পারি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়, এবং সে কি হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে দেখো, পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, অর্থাৎ ডান থেকে বামে গেলে কি হয়? ধাতব ধর্মটা হ্রাস পায়। তাহলে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি বৈশিষ্ট্য পরিবর্তন হয়? বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্মটা হ্রাস পায়। অর্থাৎ সোডিয়াম থেকে আমরা যদি আস্তে আস্তে যাই, অ্যালুমিনিয়াম, সালফার, ফসফরাস, এভাবে যাইতে যাইতে ধাতব ধর্ম হ্রাস পাইয়ে একসময় সেটা কি হয়? অধাতু, অপধাতু ইত্যাদিতে পরিণত হয়। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? ধাতব ধর্মটা হ্রাস পায়। তাহলে আমরা আজকে আলোচনা করব কি? মৌলের পর্যাবৃত্ত ধর্ম, যেটা বইয়ের তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.6 নম্বর টপিকস। ঠিক আছে? তাহলে সবাই একটু খেয়াল করো, এটা কি কি দেখতে পাচ্ছি আমরা? একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছি। পর্যায় সারণী দেখো, 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এবং 2 নম্বর গ্রুপে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম এবং রেডিয়াম। এই মৌলগুলো কি? গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলো, এগুলো কি ধাতু নাকি অধাতু? আমরা সবাই জানি গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলো হচ্ছে ধাতু। আমরা একটু আগে বলছি যে গ্রুপ একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাব, ধাতব ধর্ম হ্রাস পাবে। তার মানে কি? বাম দিকের মৌলগুলো হচ্ছে ধাতু। ঠিক আছে?
তাহলে পর্যায় সারণীর কি বাম দিকে অবস্থিত গ্রুপগুলো হচ্ছে কি ধাতু, যেমন 1 নম্বর গ্রুপ 2 নম্বর গ্রুপ আমরা যেটা দেখছি সেগুলো হচ্ছে ধাতু, এদের ধাতব ধর্ম বিদ্যমান। তারা কি করে সবাই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন লিথিয়ামের বেলায় আমরা বলতে গেলে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয় ধনাত্মক আয়নে পরিণত হয়। তারপরে সবাই খেয়াল করো এই যে 15 নম্বর গ্রুপ, এই যে গ্রুপ 15 এর মৌলগুলো ধাতু নাকি অধাতু? গ্রুপ 15 এর মৌলগুলো কি করে ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে, তাই এদেরকে কি বলা হয় অপধাতু বলা হয়। তাহলে আমরা আরেকটা শব্দ পেলাম, তার নাম হচ্ছে কি অপধাতু। আমরা গ্রুপ 1 2 এর মৌলগুলোকে বলছি ধাতু, গ্রুপ 15 এর মৌলগুলো ধাতুর বৈশিষ্ট্য বহন করে, অবস্থা অনুযায়ী আবার অধাতুর বৈশিষ্ট্য বহন করে, তাই এজন্য এদেরকে বলা হয় কি অপধাতু। যেমন যে সিলিকন একটা অপধাতু। তারপরে দেখো গ্রুপ 16 এবং 17, যেমন অক্সিজেনের গ্রুপ এবং ফ্লুরিনের গ্রুপ 16 নম্বর গ্রুপ এবং 17 নম্বর গ্রুপ। এটা পর্যায় সারণীর কোন দিকে অবস্থিত, ডানে না বামে? অবশ্যই ডানে অবস্থিত। তাহলে পর্যায় সারণীর অবস্থিত মৌলগুলো সাধারণত কি, যে বামে অবস্থিত মৌলগুলো ডানে অবস্থিত মৌলগুলো হচ্ছে সাধারণত অধাতু। পর্যায় সারণীর ডানে অবস্থিত মৌলগুলো কি সাধারণত অধাতু। আমরা একটু আগে পড়ছি বামে অবস্থিত মৌলগুলো ধাতু, আস্তে আস্তে যতই বাম থেকে ডানে যাওয়া যায় তাদের ধাতব ধর্ম হ্রাস পেয়ে সেগুলো অপধাতু এবং অধাতুতে পরিণত হয়। আমরা গ্রুপ 15 নম্বর গ্রুপে অপধাতু পেয়েছি কিছু, 14 নম্বর গ্রুপে সিলিকন একটা অপধাতু, আবার 16 এবং 17 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে কি অধাতু। তাহলে অধাতু আমরা কাকে বলবো, ধাতুর বিপরীতটাই হচ্ছে অধাতু। যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না, তাপ বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে আমরা বলবো অধাতু। অর্থাৎ আধুনিক যে সংজ্ঞা ধাতুর মতো সেটা হচ্ছে যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা বলবো কি অধাতু। আর এই অধাতুর এই ইলেকট্রন গ্রহণ করার ধর্মটাকে বলবো আমরা অধাতব ধর্ম। তাহলে যে সকল মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে পারে, যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই সকল মৌলের অধাতব ধর্ম বেশি। তাহলে দেখো, যেমন দেখো ক্লোরিন একটি অধাতু, কি জন্য ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। তাহলে পর্যায় সারণীতে কি হয়, যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, আর পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মের কি হয় হ্রাস পায়, তাই না? তাহলে আমরা কি পেলাম, আমরা প্রথম পেলাম ধাতব ধর্ম মৌলসমূহের, তারপরে ধাতব ধর্মের ক্ষেত্রে আমরা পেলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে তাদের ধাতব ধর্মটা হ্রাস পায়। তারপরে পেলাম আমরা অধাতব ধর্ম। অধাতব ধর্ম কি, বাম থেকে ডানে গেলে অধাতব ধর্মটা বৃদ্ধি পায়। আর আমরা আরেকটা ধর্ম পেয়েছি, আরেকটা ইয়ে পেয়েছি যে অপধাতু। যে সকল মৌল কখনো কখনো ধাতুর মতো আচরণ করে আবার কখনো কখনো অধাতুর মতো আচরণ করে তাদেরকে অপধাতু বলা হয়, যার আরেক নাম হচ্ছে অর্ধধাতু। আধুনিক সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় আবার কখনো কখনো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে আমরা বলবো অপধাতু। যেমন সবাই জানো আমরা সিলিকন একটি অপধাতু, সে কখনো ইলেকট্রন গ্রহণ করে আবার কখনো ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আমরা কি দেখলাম, যে বাম দিকের মৌলগুলো সাধারণত হচ্ছে ধাতু, বাম পাশের এই যে গ্রুপ 1 2 এরা হচ্ছে সাধারণত ধাতু, বাম মাঝের মৌলগুলো হচ্ছে অর্ধধাতু বা অপধাতু, এবং ডান দিকের মৌলগুলো সাধারণত হচ্ছে অধাতু। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস পেয়ে অপধাতু ও অধাতুতে পরিণত হয়। এবার সবাই একটু দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এই যে গ্রুপ 1 এর যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম 1 এর আমরা পারমাণবিক যে
একটা চিত্র দেখতে পাইতেছি। লিথিয়ামের 3টে ইলেকট্রন, তার শক্তি স্তর 2টা, সোডিয়ামের 11টা ইলেকট্রন, তার শক্তি স্তর 3টা, এভাবে বাড়তে বাড়তে, যেমন ফ্রান্সিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 87, ঠিক আছে। তার শক্তি স্তর কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা তার শক্তি স্তর। তাহলে এই যে মৌলগুলো ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমরা কি কোনো মিল দেখতে পাই? দেখো সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান, একটি। তাহলে মৌলগুলো পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থান করে? আমরা সবাই জানি এটা 1 নম্বর গ্রুপে অবস্থান করে। তার সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান, সে 1 নম্বর গ্রুপের, তারা 1 নম্বর গ্রুপের মৌল। গ্রুপ 1 এ মৌলগুলোর অবস্থানের কারণটা কি? মৌলগুলোর গ্রুপ 1 এ কেন অবস্থান করে? যেহেতু তারা ধাতু, তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন বিদ্যমান, সে অনুযায়ী তারা গ্রুপ 1 এ অবস্থিত। আমরা জানি যে সর্ববামের মৌলগুলো ধাতু, আবার গ্রুপ 1 অবস্থিত, এটা মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে যখন পারমাণবিক ভরের ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে, তারা ওই সকল শর্ত অনুযায়ী তারা গ্রুপ 1 এ অবস্থিত। মৌলগুলো ইলেকট্রন বিন্যাস কতটি শক্তি স্তর দখল করেছে? তাহলে এক একটা মৌলের এক এক, যেমন লিথিয়াম 2টা শক্তি স্তর, এভাবে এই সোডিয়াম 3টে শক্তি স্তর, এভাবে বাড়তে বাড়তে ফ্রান্সিয়াম পর্যন্ত 7টা শক্তি স্তর তারা দখল করেছে। মৌলগুলো কি ধাতু না অধাতু? যেহেতু আমরা ধাতুর সংজ্ঞায় পড়ছি যে তারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, এই যে লিথিয়াম সোডিয়াম তাদের সর্বস্থ একটি ইলেকট্রন, তারা সেই ইলেকট্রনটা ত্যাগ করে কি করবে, ধনাত্মক আয়নে পরিণত হবে। আবার এরা এদের ভৌত ধর্ম যেটা, এরা চকচকে, ধাতুর সকল বৈশিষ্ট্যই এদের মধ্যে বিদ্যমান থাকায় এরা কি, মৌলগুলো অবশ্যই কি ধাতু। তাহলে ধাতুর 2টি বৈশিষ্ট্য আমরা তখন অনেকবার বলছি, তোমরা নিশ্চয়ই বলতে পারবা। এরা চকচকে, ধাতু হচ্ছে চকচকে, আঘাত করলে ধাতব শব্দ হয়, তাপ বিদ্যুৎ পরিবহন করে এরা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। 2টার জায়গায় আমরা অনেকগুলো বৈশিষ্ট্য অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি, আশা করি তোমাদের সেটা মনে থাকার কথা, ঠিক আছে। তাহলে মৌলগুলোর পারমাণবিক আকার কি সমান? এগুলো দেখতে কি একরকম মনে হয় পারমাণবিক আকারটা? অবশ্যই না, পারমাণবিক আকার ধীরে ধীরে কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তাহলে একই গ্রুপের, যেমন লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম একটা গ্রুপ, উপর থেকে নিচের দিকে পারমাণবিক আকারটা কি পাইছে, বৃদ্ধি পেয়েছে, তাই না? তো অর্থাৎ একই গ্রুপে আমরা দেখতেছি লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম, তাদের পারমাণবিক আকারটা চোখেই দেখা যায়, লিথিয়াম অনেক ছোট দেখতে, ফ্রান্সিয়াম অনেক বড়। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে কি হয়, তাদের পারমাণবিক আকারটা বৃদ্ধি পায়। এখন আমরা যদি বললাম গ্রুপের কথা, এখন আমরা যদি একই পর্যায়ে বলি তাহলে কি বলবো, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। একই গ্রুপে যেরকম উপর থেকে নিচের দিকে পারমাণবিক আকার বাড়ে, সেরকম একই পর্যায়ে পারমাণবিক আকারটা কি হয়, কমে, ঠিক আছে। একই গ্রুপে পারমাণবিক আকার উপর থেকে নিচের দিকে বাড়ে এবং একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক আকার কমে। কি জন্য এটা হয়? কারণ একই পর্যায়ে বাম দিক থেকে যখন ডান দিকে যাবে তখন কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা বাড়বে, কিন্তু শক্তি স্তরের সংখ্যা বাড়বে না, যে কারণে তাদের পারমাণবিক আকারটা বাড়বে না। পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। তাহলে নিউক্লিয়াসে অধিক প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরের অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণটা কি হয়, বেশি হয়। ফলে ইলেকট্রনগুলো শক্তি স্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে এবং পরমাণুর আকার কি হয়, ছোট হয়ে যায়।
তাহলে কি বলবো আমরা, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে কিন্তু তাদের শক্তি স্তর বাড়ে না, বিধায় তাদের পারমাণবিক আকারটা বৃদ্ধি পায় না। কিন্তু একই গ্রুপে কি হয়, তাদের পারমাণবিক আকার বাড়তে থাকে। কি জন্য বাড়তে থাকে? কারণ একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যতই যাওয়া যায় বাইরের দিকে একটি করে নতুন শক্তি স্তর যোগ হয়। যেমন লিথিয়ামে 2টি, সোডিয়ামে 3টি, পটাশিয়ামে 4টি, এভাবে আস্তে আস্তে কি হচ্ছে, পারমাণবিক শক্তি স্তরের সংখ্যা বাড়ছে, যে কারণে তাদের পারমাণবিক আকারও বৃদ্ধি পাইছে। তাহলে আমরা বলবো কি, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, আর একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাওয়া যায় তাদের পারমাণবিক আকার কমতে থাকে। কি জন্য? কারণ তাদের পারমাণবিক সংখ্যা বাড়লেও তাদের প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না, যার জন্য তাদের পারমাণবিক আকারটা কমতে থাকে। এখন একটা কাজ তোমরা বাসায় করবে, এটা গ্রুপ 1 এর মৌলগুলোর কয়েকটি বৈশিষ্ট্য লিখবা। গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে ধাতু, তাদের বৈশিষ্ট্যগুলো লিখবে। এখন ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য দেখো। এটা কি? সোডিয়াম ধাতু। সোডিয়াম ধাতু যখন পানির মধ্যে দেওয়া হয়েছে তখন কি হয়েছে, পানি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। ঠিক আছে, এবার দেখো আমরা 2 নম্বর পর্যায়ে কি কি মৌল আছে? লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, নিয়ন। আমরা এখন দেখব তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তাহলে 2 নম্বর পর্যায়ে দেখো গলনাঙ্ক এবং এই যে স্ফুটনাঙ্ককে আমরা লাল রং দ্বারা চিহ্নিত করছি, আর গলনাঙ্ককে হলুদ রং দ্বারা। তাহলে এই যে লিথিয়াম থেকে কার্বন পর্যন্ত গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাইছে। পরবর্তীতে যখন ধাতব ধর্ম হ্রাস পাইছে তখন তাদের আস্তে আস্তে কি হয়েছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে গেছে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে প্রথমে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে, একটা সময় সেটা আস্তে আস্তে কমতে থাকে। সেম তৃতীয় পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তাদেরও প্রথমত গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বৃদ্ধি পাইছে, পরবর্তীতে সেটা কি হচ্ছে, আস্তে আস্তে কমে গেছে। তাহলে গ্রুপ 1 থেকে 17 পর্যন্ত মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক লক্ষ্য করো। তারা কি হয়েছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক প্রথমে বেড়েছে, যখনই তাদের ধাতব ধর্ম হ্রাস পাইছে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে কমে গেছে। তাহলে হ্যালোজেন সমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমরা বাসায় বসে ব্যাখ্যা করবে। সবাই বাসার কাজ একটু লিখে নাও। হ্যালোজেন সমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাসায় বসে ব্যাখ্যা করো, বাসায় এটা চেষ্টা করবে। আচ্ছা, এখানে যে বিভিন্ন পরমাণু মডেল আছে, মডেলগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাও? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে আছে কি ফসফরাস, সালফার, ক্লোরিন। মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কতটি শক্তি স্তর দখল করেছে? দেখো, সোডিয়ামে 3টা, ম্যাগনেসিয়ামও 3, অ্যালুমিনিয়ামও 3, সিলিকনেও 3, সব জায়গায় ক্লোরিন পর্যন্ত এভাবে 3টা শক্তি স্তর। দেখো সেখানে ইলেকট্রনের সংখ্যা বেড়েছে, যে বিভিন্ন শক্তি স্তরে এখানে একটা ইলেকট্রন, এখানে 2টা, এখানে 3টা, এখানে সিলিকনের 4টা বাইরের শক্তি স্তরে, ফসফরাসে 5টা, সালফারে 6টা, ক্লোরিনে 7টা। তাদের ইলেকট্রন সংখ্যা বেড়েছে কিন্তু তাদের শক্তি স্তরের সংখ্যা বাড়ে নাই। তাহলে মৌলগুলো পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে অবস্থিত? এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এগুলো কত নম্বর পর্যায়ে অবস্থিত? যেহেতু তাদের প্রধান শক্তি স্তরের সংখ্যা কয়টা? 3টা, এই জন্য তারা 3 নম্বর পর্যায়ে অবস্থিত। এগুলো আমরা আগে আলোচনা করেছি, কেন তারা 3 নম্বর পর্যায়ে, কেন ওরা 1 নম্বর গ্রুপে। ঠিক আছে, তাহলে তাদের শক্তি স্তর হচ্ছে 3টা, সেজন্য তারা 3 নম্বর শক্তি স্তরে অবস্থিত। 3 নম্বর পর্যায়ে মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা কি সমান? আমরা একটু আগে ইলেকট্রন সংখ্যা হিসাব করছি, অবশ্যই কি সমান না, কারো একটা, কারো 2টা, এভাবে বাড়তে বাড়তে ক্লোরিন পর্যন্ত 7টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে কক্ষপথে ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে কি বৃদ্ধি পায়?
অবশ্যই প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, তাই না? তাহলে কেন্দ্রে প্রোটন সংখ্যা বাড়লে আকর্ষণ বলের কোনো পরিবর্তন হয়? এটা আমরা একটু আগেই বলছি, কেন্দ্রে যখন প্রোটন সংখ্যা বাড়বে তখন কি হবে? তখন ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি হয়ে পরমাণুর আকার যতটুকু হ্রাস পাবে, নতুন একটি প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়াসে অধিক প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে কেন্দ্রে যখন প্রোটনের সংখ্যা বাড়ে তখন কি হয়? তখন তাদের মধ্যে আকর্ষণ বেশি হয় এবং ইলেকট্রনগুলোর শক্তি স্তর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে। অর্থাৎ কেন্দ্রে যখন প্রোটনের সংখ্যা বাড়বে তাদের সাথে ইলেকট্রনের আকর্ষণটা বেশি হবে, ফলে কি হবে? তাদের পরমাণুর আকার ছোট হয়ে যাবে আস্তে আস্তে। দেখো যে সোডিয়াম বড়, ম্যাগনেসিয়াম একটু ছোট, অ্যালুমিনিয়াম একটু ছোট, যেহেতু কেন্দ্রে প্রোটনের সংখ্যা বাড়ছে তাদের শক্তি, তাদের আকর্ষণটা বেশি হয়েছে। এভাবে হইতে হইতে ক্লোরিন অনেক ছোট হয়ে গেছে। তাহলে তাদের কেন্দ্রে প্রোটনের সংখ্যা বাড়লে কি হয়? আকর্ষণ বলে পরিবর্তন হয়। অবশ্যই তাদের কি হয়? ইলেকট্রনের সাথে আকর্ষণটা বেশি হয়, যার কারণে তাদের আকার আস্তে আস্তে ছোট হতে থাকে। তাহলে একক পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে কি হয়? পারমাণবিক আকার হ্রাস পায়। কি জন্য পায়? কারণ কেন্দ্রে প্রোটনের সংখ্যা বাড়লে তাদের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায়, যার কারণে ইলেকট্রনের সাথে আকর্ষণ বল বৃদ্ধি পায়, যার কারণে তাদের পারমাণবিক আকারটা হ্রাস পায়। অথচ আমরা যখন একক গ্রুপে দেখছি তখন দেখছি তাদের পারমাণবিক আকার বৃদ্ধি পায়। কি জন্য বৃদ্ধি পায়? কারণ তাদের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের শক্তি স্তর বাড়ে, কিন্তু একই পর্যায়ে শক্তি স্তর বাড়ে না। ইলেকট্রন সংখ্যা বাড়ে কিন্তু শক্তি স্তর বাড়ে না, যে কারণে কেন্দ্রে প্রোটনের সংখ্যা বাড়লে তাদের সাথে ইলেকট্রনের আকর্ষণ বলটা বেশি হয়। এ কারণে তারা আস্তে আস্তে কি হয়? সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, তাহলে তাদের আকার হ্রাস পায়। তাহলে আমরা কি বলবো? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। পর্যায় সারণী গ্রুপ 2 এর মৌলগুলোর স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক লক্ষ্য করো। লিথিয়াম তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এভাবে বেরিলিয়ামে কি হচ্ছে? আর একটু বেড়েছে। তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন আস্তে আস্তে কি হচ্ছে? তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেড়েছে কোন পর্যন্ত? কার্বন পর্যন্ত। অর্থাৎ ধাতু যেখানে ছিল, যেখানে ধাতব ধর্ম আমরা পড়ছি, আস্তে আস্তে হ্রাস পাবে। যেখান থেকে হ্রাস শুরু হবে সেখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? কমে যাবে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক প্রথমে বাড়ে, একটা পর্যায়ে সেটা কি করে? আস্তে আস্তে কমতে থাকে। তাহলে একই পর্যায়ে পারমাণবিক বৃদ্ধির সাথে ধাতুর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে আস্তে আস্তে তাদের ধাতব ধর্মটা হ্রাস পায়, যে কারণে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আস্তে আস্তে প্রথমে বাড়ে, পরবর্তীতে সেটা কমে যায়। একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস না বৃদ্ধি পায়? অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে কি হয়? হ্রাস পাচ্ছে। দেখো নাইট্রোজেনের একটু বেশি, তারপরে কি আস্তে আস্তে নিয়নের আরো কম। তারপরে এখন আমরা দেখব কি একই গ্রুপে মৌলগুলো পর্যায় সারণী কত নম্বর গ্রুপে অবস্থিত? আমরা সবাই জানি তারা 1 নম্বর গ্রুপে অবস্থিত। তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হচ্ছে? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমে গেছে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হচ্ছে? কমে গেছে। তাহলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? আমরা এটা দেখতেই পাচ্ছি, তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কমে যায়। আবার এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা কত নম্বর গ্রুপে অবস্থিত? এরা হচ্ছে 17 নম্বর গ্রুপে অবস্থিত। তাদের কি হচ্ছে? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বেড়ে গেছে। তাহলে
তাহলে আমরা বলবো যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রুপ 17 এর মৌলগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বাড়ে। তাহলে তোমরা কাজ করবা, বাসায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ব্যাখ্যা করবে। এখন সবাই একটু খেয়াল করো, নিচে তথ্যগুলো লক্ষ্য করো। সোডিয়াম একটি সক্রিয় ধাতু, সিলিকন একটি অধাতু, ক্লোরিন একটি সক্রিয় অধাতু। কোনটি সঠিক? 2 2 3 1 3 1 2 3। তোমরা যদি এতক্ষণ ক্লাস খেয়াল করো তাহলে এটা খুব সহজেই বলে দিতে পারবে। তারপর আমরা বলে দিচ্ছি সঠিক হচ্ছে কি 1 3। সোডিয়াম একটি সক্রিয় ধাতু, ক্লোরিন একটি সক্রিয় অধাতু। তারপর আরেকটা নিচের তথ্যগুলো লক্ষ্য করো। হ্যালোজেন সমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গ্রুপ 1 এর খাদ্যাতু সমূহের তুলনায় অনেক কম। গ্রুপ 1 এর খাদ্যাতু সমূহ প্রত্যেকেই নরম নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, যা ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য গ্রহণ করে, তাকে অপধাতু বলে। কোনটা সঠিক? সবাই একটু চেষ্টা করো, কোনটা সঠিক বলো। 1 2 3। সবাই বাড়ির কাজটা লিখে নাও। সোডিয়াম, তারপরে XYZ, এটা প্রতীক অর্থ প্রচলিত কোনো মৌলের প্রতীক নাই, প্রতীক নয়, সরি। প্রথম প্রশ্ন অপধাতু কি? দ্বিতীয় প্রশ্ন গ্রুপ 1 এর মৌলসমূহকে খাদ্যাতু বলা হয় কেন? উদ্দীপকের মৌলসমূহের আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। উদ্দীপকে মৌলসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্রম বিশ্লেষণ করো। তোমরা সৃজনশীল প্রশ্নটা লিখে নাও সবাই। আশা করি সবার লেখা হয়েছে। সবাই বাড়িতে ভালোভাবে পড়ালেখা করবে, যেহেতু নবম শ্রেণী, তোমরা দশম শ্রেণীতে গেলে ঠিক একই রকম পড়া এবং যেটা তোমার এসএসসি পরীক্ষার জন্য অবশ্যই কাজে লাগবে, এবং দশম শ্রেণী যারা তাদেরও অবশ্যই পরীক্ষায় এগুলা কাজে আসবে। সবাই ভালোভাবে ক্লাসটা দেখবে এবং সে অনুযায়ী অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।